সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, সিনিয়র সাংবাদিক মঞ্জুর ইসলাম মঞ্জু আমাদের আজকের অতিথি। মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের শিরোনাম হচ্ছে দৈনিক ইত্তেফাকের সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায়। নতুন সংবিধানে সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। মানবজীবন নতুন সরকারের মেয়াদ হবে অনধিক 4 বছর। মহাখালীতে তুলকালাম, রেল সড়ক অবরোধ, ট্রেনে হামলার রক্তাক্ত যাত্রী। সমকাল সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল, শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ দিন। আজকের পত্রিকা ওষুধের দামে রোগীর হাসপাস, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত। যায় যায় দিন, ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা সহ 13 জন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে। কালবেলা বিএনপিতে কুন্দল মাথাছাড়া, জুলাই আগস্টের গণহত্যার তদন্তের সময় 1 মাস। দেশ রূপান্তর সেদিনের রাজাদিরাজ আজ। ট্রেনে তিতুমির, শিক্ষার্থীদের ঢিল, রক্তাক্ত মানুষ। সময়ের আলো, রক্তের দাগ নিয়ে ট্রাইব্যুনালে, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এখনও অনুপস্থিত। খবরের কাগজ, ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রীরা। সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর বা তারও কম। দিনকাল, গণঅভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করবে বিএনপি। 4 বছর বা তার কম সময়ও থাকতে পারে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। আলোকিত বাংলাদেশ, 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। সংস্কার বাস্তবায়ন ও ভোটার তালিকা তৈরির পর নির্বাচন। করতোয়ায় হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ। সড়ক রেলপথ অবরোধের পর সব সচিবালয়ে অনশনে শিক্ষার্থীরা। দি বিজনেস স্ট্যান্ডার্ড, ইফ পলিটিক্যাল পার্টিজ ওয়ান্ট পোলস উইদাউট রিফর্মস, উই উইল ডু দ্যাট, ইউনূস টু আল জাজিরা। আজকে কিন্তু তিতুমির কলেজ শিরোনামে। আপনি জানেন যে তিতুমির কলেজে কী ঘটেছে। তো তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, তারপরে রেল যোগাযোগ বিচ্ছিন্ন, বহু মানুষের কষ্ট, রক্তাক্ত অবস্থায় অনেকেই বাড়ি ফিরেছেন। আপনি কীভাবে দেখছেন এটাকে? ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজের ছাত্রদের যে আন্দোলনটা, সেটা হলো তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। এই দাবিতেই তারা রাস্তায় নেমেছিল। হ্যাঁ, তাদের দাবির পক্ষে যৌক্তিকতা আছে। কারণ যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় 1-2টা ফ্লোর ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয় হতে পারে, সেই জায়গায় তিতুমির কলেজের ক্যাম্পাসটা অনেক বড় এবং স্থাপনাও বেশি। বিশ্ববিদ্যালয়ের কাঠামো ধরলে এটা ধরে নেওয়া যায়। সেই দাবিটা তারা যৌক্তিকভাবে করতে পারে এবং সেই দাবিটা যৌক্তিকভাবেই তারা দাবিটা উপস্থাপন করতে পারে। কিন্তু তার পাশাপাশি এটাও দেখতে হবে, যেই ছাত্র জনতার নেতৃত্বে 5 তারিখে আমরা বলি যে দ্বিতীয় স্বাধীনতা এবং একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা সরালাম, সেই ছাত্রদের আচরণ কি এটা হতে পারে যে ট্রেন আটকিয়ে ট্রেনের প্যাসেঞ্জারদের মারধর করা, তাদেরকে ইটপাটকেল করা, মাথা ফাটাইয়ে দেওয়া, তাদের রক্তাক্ত করা? সেই ছাত্রদের কাছ থেকে আমরা এই 2-2.5 মাসের ব্যবধানে এইটা প্রত্যাশা করছি, এইটা আশা করছি। এই ছাত্রদের হাতে আমাদের ভবিষ্যৎ, যারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না, যাদের হাতে মানুষ জিম্মি হয়ে যায়, তারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি করবে? কারণ তাদের মধ্যে তো মানুষকে সম্মান করার, মানুষের জীবনকে নিশ্চিত করার, মানুষের জীবনের নিশ্চয়তা, নিরাপত্তা দেওয়ার যে তাদের মধ্যে যে একটা আমরা 5 তারিখে দেখেছি বা জুলাই বিপ্লবের মধ্যে দেখেছি, সেইটার প্রতিফলন তো আমরা দেখলাম না। এই ছাত্রদের মধ্যে নিশ্চয়ই অনেকে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে। এই ছাত্রদের মধ্যে নিশ্চয়ই অনেকে 5 তারিখে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আমরা সেই আন্দোলনটা কেন করলাম? একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সে আন্দোলনটা করেছিল এই ছাত্র জনতা। তো এখন তাদের অবস্থাটা কি দাঁড়ালো? তারা তো রীতিমতো একটা সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো এই ছাত্রদের সন্ত্রাসী ভূমিকা, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা যৌক্তিক আন্দোলনে বিশ্ববিদ্যালয় যদি হয়, তাদের কাঠামো আছে, সব আছে, যৌক্তিক দাবি দেওয়ার হইতেই পারে। কিন্তু মানুষকে জিম্মি করে, মানুষকে রক্তাক্ত করে, সারাদিন এই ট্রেনরা বন্ধ করে রেখে, এই রাস্তা পুরোটা বন্ধ করে রেখে এইটা যদি আন্দোলন হয় ছাত্রদের, তো এমন ছাত্র তো বাংলাদেশে দরকার নাই বলে মনে হয়।
এই ছাত্ররা কি করবে, তাদের ভবিষ্যৎ কি, তাদের হাতে দেশের মানুষের ভবিষ্যৎ কি। তো সে ব্যাপারে এই ছাত্রদের যারা আন্দোলন করেছে, যারা এই ট্রেনে হামলা করেছে, তাদের দেখে দেখে তাদের ফুটেজ ধরে ধরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আর সরকারের প্রতিও আহ্বান জানাবো, তাদের যৌক্তিক দাবির প্রতি যদি কোনো রকম কনসিডার করার সুযোগ থাকে, সেটা কনসিডার করে তাদের সাথে আলোচনায় বসতে পারে। বিশ্ববিদ্যালয় করার তারা একটা কমিশন গঠনের দাবি করেছে, বিশ্ববিদ্যালয় হতে পারে কি হতে পারে না, এটা কমিশন গঠন করা যেতে পারে, কমিশন গঠন করা যেতে পারে। এখন সকালে মানলাম, দুপুরে মানলাম, আবার সন্ধ্যার সময় সেই কমিশন গঠন করা যাবে না, সেইখান থেকে আবার সরে আসলাম, সেই স্ট্যান্ডও তো ঠিক না। যেই দাবিতে ছাত্ররা আন্দোলন করেছে, যেটার আশ্বাসে ছাত্ররা রাস্তা ছেড়েছে, সন্ধ্যার সময় সেই আশ্বাস থেকে গভর্নমেন্টের অবস্থান, মন্ত্রণালয়ের অবস্থান যদি শিফট হয়, এইটাও তো ঠিক না। তো এই জায়গাটায় সব জায়গায় একটা কমিটমেন্ট থাকা দরকার। ছাত্ররা ছাত্রদের কদ্দূর যেতে পারে, তাদের কদ্দূর যাওয়া উচিত, এটা একটা কমিটমেন্ট থাকতে হবে। সরকারে যারা আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন, তারা কোথাও কোনো কমিটমেন্ট করলে সেই কমিটমেন্টটাও থাকা উচিত যে আমরা এখন এই যে ছাত্ররা, কিছু ছাত্ররা তারা 10-11 জন ছাত্র অনশন করেছে সন্ধ্যার পর থেকে, এখন কি অবস্থা জানি না। তারা অনশনের প্রয়োজনটা কি ছিল? যদি আলোচনা হতো যে ঠিক আছে আমরা বিশ্ববিদ্যালয় হোক বা না হোক একটা কমিশন গঠন করে দেবো, কমিশন সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় হবে কি হবে না, তোমরা এখন ঘরে যাও। এই জায়গাটায় আগে তো ডিসাইড করতে হবে যে কতটা বিশ্ববিদ্যালয় দরকার। আর মহল্লায় মহল্লায় বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় হোক, শিক্ষিত মানুষ হোক, কিন্তু সার্টিফিকেটধারী মানুষ হলে তো হবে না। যেই ছাত্ররা রাস্তা অবরোধ করে এরকম একটা তুলকালাম কাণ্ড করেছে, তারা তো সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। মানবিক মানুষ তো তারা হবে না, কারণ তাদের আচরণে মানবিক মানুষ হওয়ার মতো আচরণটা তারা দেখায়নি। আমাদের দরকার এই দেশটা গঠন করার জন্য মানবিক ছাত্র দরকার, মানবিক মানুষ দরকার। সন্ত্রাসী ছাত্র দরকার নাই, সন্ত্রাসী মানুষ আমাদের জন্য দরকার নাই। সন্ত্রাসী ছাত্র, সন্ত্রাসী মানুষ এবং সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ এই জাতির জন্য কিন্তু বোঝা। এই বোঝা জাতি আর টানতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের, বিশেষ করে আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন, আগের অবস্থান এটাও এরকম ছিল। আসলে কখনো এটা ক্লিয়ার করা হয় নাই তারা আসলে কতদিন ক্ষমতায় থাকতে চান আর কিভাবে থাকতে চান। তো সেটা তো এখনও ক্লিয়ার নাই। এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। অস্বস্তিটা শুধু রাজনৈতিক দলের মধ্যে না, অস্বস্তিটা কিন্তু আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। আপনি দেখেন যে সেনাপ্রধান একটা কথা বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আপনার নিশ্চয়ই সেটা নিয়ে আমরা আলোচনা করি। সেনাপ্রধানের বক্তব্যটা পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজারও কিন্তু কন্ট্রাডিক্ট করেছে। কিন্তু প্রশ্ন হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে? উনি আল জাজিরাতে যে কথাটা বলেছেন, পরবর্তীতে আজকে গতকাল সন্ধ্যার সময় আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সেটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি 4 বছর অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেন নাই, ধরেই নিলাম বলে নেই। এবং উনি আল জাজিরাতে যে কথা বলেছেন যে সরকারের মেয়াদ 4 বছর হওয়া উচিত এবং সংবিধান সংশোধন করে সেই সরকারের মেয়াদ মানে ভবিষ্যৎ সরকারের মেয়াদ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে, এইটা ওনার বক্তব্যে আসছে। ঠিক আছে, এখন 4 বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে না কম হবে, সেটা ক্লিয়ার করা দরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এতদিন হবে। আর নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলা রোড ম্যাপ চাচ্ছে, নির্বাচনটা তো দিতে হবে। এই সরকারের মেয়াদ তো চিরকালের জন্য এই সরকার না, দীর্ঘস্থায়ী সরকার না। তো আমি নির্বাচনটা কবে দিব, আমার রোড ম্যাপটা কি, আমি কতদিন থাকব, এটা যদি আমি ক্লিয়ার না করি তখন তো সবার মধ্যে সংশয়টা থাকবে। এখন বিএনপি কিছু কথা বলে, কিছু কথা আবার লজ্জায় বলতে পারে না, কারণ এই সরকারকে তো তারা সমর্থন দিয়েছে এবং আন্দোলনে বিএনপির অংশগ্রহণ ছিল। এই ছাত্র জনতা 1 মাসের আন্দোলন করেছে, কিন্তু বিএনপি তো 16 বছরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু আমরা বলবো যে
বিএনপি যেই কথাটা লজ্জায় বলতে পারে না, কিন্তু সত্য কথা বলার জন্য তো লজ্জা পাওয়ার দরকার নেই, সেই লজ্জাটা আমার নাই। সত্য কথা বলতে হবে, কারণ এটা যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি তো এটা বহন করি না। অন্তর্বর্তীকালীন সরকার আমি তো এখনও মনে করতেছি এটা আওয়ামী লীগ সরকার, কারণ আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখনও রাষ্ট্রপতি। আওয়ামী লীগের যিনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন তিনি এই সরকারের উপদেষ্টা, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার একজন অ্যাডভাইজার। তিনি তার শোনা যাচ্ছে তার পরামর্শে এই সরকারের প্রশাসন সাজানো হয়েছে। তিনি আবার এই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এখন খাদ্যের সংকট যদি বাংলাদেশে যে বিভিন্নভাবে তৈরি হচ্ছে, আমি যদি এটাকে ব্যাখ্যা করি যে আওয়ামী লীগ সরকারের ক্যাবিনেট সেক্রেটারি, যিনি আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, সেই ক্যাবিনেট সেক্রেটারি তিনি এখন সরকারের উপদেষ্টা। তো একজন রাষ্ট্রপতি আরেকজন উপদেষ্টা, দুইটাই গুরুত্বপূর্ণ জায়গা। তো উনি ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের বিশ্বস্ত না হলে ওনাকে ক্যাবিনেট সেক্রেটারি করতেন না। তো একটা আওয়ামী লীগ সরকারের কাছে সরকারকে নিয়ে তো রাজনৈতিক দলগুলো তো অস্বস্তি তো থাকবেই। তো এই অস্বস্তির জায়গাটা ক্যাবিনেট এখন ইউনূস মানে প্রধান উপদেষ্টা ইউনূসকে এটা ব্যাখ্যা দিতে হবে যে আমি এতদিন থাকবো বা এই সরকার এতদিন থাকবে, এতদিনের মধ্যে নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলা তোমরা নির্বাচনের জন্য প্রস্তুত হও। আর এই যে সংস্কার, কোনো উপদেষ্টারা বলছেন যে এই বিপ্লবী সরকার শুধু নির্বাচনের জন্য না। তো আমি তো এটা বিপ্লবী সরকার বলি না, কারণ বিপ্লবী সরকার যখন হবে, বিপ্লবী সরকারের প্রথম যে ভুলটা এটা হয়েছে সেটা হলো এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া। বিপ্লবী সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতির কাছে কেন শপথ দিবে? আর বিপ্লবী সরকারের একটা বিপ্লবী পরিষদ হবে। আপনি যদি বিপ্লবের ইতিহাসে সারা পৃথিবীর ইতিহাসে দেখেন, বিপ্লবীদের একটা পরিষদ হবে। যেই পরিষদ ঠিক করবে তার মন্ত্রী কে হবে, যেই পরিষদ ঠিক করবে তার উপদেষ্টা কে হবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কারা কারা বসবে, সচিবালয়ে কারা কারা চালাবে, সেই বিপ্লবীরা ঠিক করবে। এখন উপদেষ্টারা নিয়োগ পাচ্ছে, কিন্তু বিপ্লবীরা বলছে আমরা কিছু জানি না। বিপ্লবীরা বলছে যে এই দেশের উত্তরাঞ্চলের কোনো জেলায় বা কোনো বিভাগে কোনো উপদেষ্টা নাই, বিপ্লবীরা বলছে। তার মানে বিপ্লবীরা জানে না। এখন বিপ্লবীরা বিপ্লব করেছে আর অন্যরা উপদেষ্টা হবে। তো এটা যে বিপ্লবী সরকার সেটাও তো মানতে পারতেছি না। মুখে মুখে বিপ্লবী সরকার বললে তো হবে না, বিপ্লবীদের সমন্বয়ে বিপ্লবী সরকার হইতে হবে। এখন বিপ্লবী সরকার হবে বলেই এখন সংবিধান মেনে আপনি শপথ নিলেন, এখন আবার বিপ্লবী বলছেন, এটা কি করে? এখন বিপ্লবী বলছেন, এখন সংবিধানের বাইরে তো আপনি একটা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট নিয়ে নিয়েছেন শপথ নেওয়ার জন্য। এখন সব কিছু তো আপনাকে সেই ভার্ডিক্টে, সেই রেফারেন্সে আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকার। এবং আপনি বলছেন কি আপনি রাজনৈতিক দলের সরকার না, আপনি ছাত্র জনতার সরকার। কিন্তু ছাত্র জনতাকে আপনি চিরস্থায়ী বন্দোবস্ত দেয় নাই। আপনাকে বলতে হবে যে আমি এত দিনের জন্য সরকারে আছি, আমি এত দিনের জন্য নির্বাচন দিব। আপনি যদি বলেন যে সকল সংস্কার করে আপনি নির্বাচন দিবেন, সেটাও বলেন সংস্কারটা কত দিনে করবেন, আপনার কত দিনের মধ্যে সংস্কারটা করতে হবে। এখন আপনি যে সংস্কারটা করবেন, এই অন্তর্বর্তীকালীন যে সংস্কারটা করবে, সেই সংস্কারটা যে আমার মনোপুত হবে এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কারগুলো করছেন, সংস্কারের কমিটিগুলো করছেন, এইগুলা যে রাজনৈতিক দলগুলো মেনে নিবে সবগুলা, এর তো কোনো গ্যারান্টি নেই। তারা একটা প্রস্তাব দিল, সুপারিশ করলো, রাজনৈতিক দলের সাথে আলোচনা হলো, রাজনৈতিক দল বললো এগুলো আমরা মানি না, তখন তো আপনি আর এই সংস্কার করতে পারবেন না। তখন আবার নতুন করে প্রস্তাব হবে, আবার নতুন করে আলোচনা হবে। সেই আলোচনা যদি আরো 10 বছর লাগে সংস্কার করতে, 10 বছর পরে কি নির্বাচন হবে? না, এটা তো ওনারা এই পথেই যাচ্ছেন। এই পথে গেলে তো হবে না। যেই দেশের মানুষ 1 মাস আন্দোলন করে একটা সরকারকে পতন ঘটাতে পারে, সেই দেশের মানুষ অনেক কিছু করতে পারে। আমাদের আশঙ্কা যে জায়গাটায়, এই সরকার হলো এখন বাঘের পিঠে উঠেছে। এই সরকারকে বাঘের পিঠেই থাকতে হবে। বাঘের পিঠেতে কিছু পড়ে যায়, দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে। এই সরকারকে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। যে আমি এখন বললাম যে আমি কোঅপারেশন পেলাম না, রাজনৈতিক দলগুলো কোঅপারেশন দিল না, সে কারণে আমি কাজ করতে পারি নাই, এটা বলা যাবে না। না, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা পৌঁছাচ্ছে যে এই সরকার বোধহয় শেষ পর্যন্ত আখেরে পর্যন্ত চলতে পারবে না, টিকতে পারবে না। আপনিও বললেন যে সরকার যদি ব্যর্থ হয়, তার মানে এই আশঙ্কাটা কেন? এই আশঙ্কাটা হলো আপনার অটো যিনি চালায়, অটোর যে ড্রাইভার,
অটো ড্রাইভারকে যদি আপনি ট্রাকের ড্রাইভারি করতে দেন, ট্রাক চালাইতে দেন, তার পক্ষে কি ট্রাক চালানো সম্ভব? আমি যেই কাজটা জানি এই কাজটার বাইরে আমাকে যদি অন্য একটা কাজ দেন, এটাকে আমার পক্ষে চালানো সম্ভব? এই সরকারের মধ্যে আমি উপদেষ্টাদের প্রতি শতভাগ সম্মান রেখে কথা বলছি। যিনি যেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, একজন দুইজন ছাড়া মন্ত্রণালয় চালানোর কার কি যোগ্যতা আছে? কি বলেন, তারা একজন বিশেষজ্ঞ? বিশেষজ্ঞ তো যার যার ক্ষেত্রে বিশেষজ্ঞ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি সেই জায়গায় বিশেষজ্ঞ। সরকার চালানোর বিশেষজ্ঞ আর এই জায়গায় বিশেষজ্ঞ এক না। আর এই যে যারা উপদেষ্টা হয়েছেন তারা এখন বিপ্লবী সরকারের উপদেষ্টা। এখন বিপ্লবীরা তো তাদেরকে ওন করছে না। বিপ্লবীরা এখন বিভিন্ন কথা বলতেছে যে উপদেষ্টারা যা করছেন তার আমাদের মনোপুত হচ্ছে না, উপদেষ্টারা এই করছেন আমরা এটা চাচ্ছি না। এখন মাঠের বিপ্লবী আর মন্ত্রণালয়ের বিপ্লবী, দুই বিপ্লবীর কথাবার্তা তো মিলছে না। বিপ্লবীদের কথাবার্তা এক হইতে হবে। প্রফেসর ইউনূস সাহেব তাহলে কোথায়? প্রফেসর ইউনূস সাহেবের অবস্থানটাই তো এখন আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা তো চাচ্ছি যে প্রফেসর ইউনূস সাহেব সর্বজনীয় শ্রদ্ধেয় একজন মানুষ, শুধু বাংলাদেশের শ্রদ্ধেয় মানুষ না, উনি পৃথিবীতে শ্রদ্ধেয় একজন মানুষ। তিনি তো ক্লিয়ার করবেন যে আমার নেতৃত্বে যে সরকারটা গঠন হয়েছে এই সরকারটা এতদিন থাকবে, আমি এতদিনের মধ্যে সংস্কার করব, এতদিনের মধ্যে আমি নির্বাচন দিব, রাজনৈতিক দল তোমরা নির্বাচনের জন্য প্রস্তুত হও। এই অ্যাপিলটা তো, এই আহ্বানটা তো উনি দিবেন এবং ওনার কাছ থেকে তো সবাই এই প্রত্যাশা করে। জাতির উদ্দেশ্যে যে উনি ভাষণ দিয়েছেন, সকল মানুষ কিন্তু রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষের একটা আগ্রহ ছিল যে উনি কী কথা বলবেন, এবং ওনার ভাষণের পরে সবাই আশাহত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আশাহত হয়েছেন। এখন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যদি, দলের মহাসচিব যদি বলেন যে তিনি আশাহত হয়েছেন, তার মানে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন তারা কেউ সন্তুষ্ট হতে পারেন নাই। এই বিপ্লবের সাথে তো 16টা বছর বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা এখনও পেন্ডিং আছে, লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে। একটা মামলারও তো কোনো সুরাহা হচ্ছে না। বেগম খালেদা জিয়ার মামলাগুলো যেই দ্রুতগতিতে শেষ হওয়ার কথা ছিল সেই দ্রুতগতিতে শেষ হচ্ছে না। তারেক রহমানের মামলা শেষ না হওয়া পর্যন্ত তারেক রহমান দেশে ফিরতে পারছে না। তো সব কিছু তো পেন্ডিং রাখা হচ্ছে, কিছু শেষ করছেন, কিছু পেন্ডিং রাখছেন। তার মানে কি আপনি একটি চাপের মধ্যে রাখছেন। আওয়ামী লীগ দেশছাড়া হয়েছে আর বিএনপিকে আপনি চাপের মধ্যে রাখছেন। তো এক দলকে দেশছাড়া করলো বিপ্লবের মাধ্যমে, দেশছাড়া তো তার নিজেরা হয়েছে, কেউ তো আর করে নাই, নিজেরা দেশছাড়া হয়েছে, তাদের কৃতকর্মের ফলের কারণে তারা দেশছাড়া হয়েছে। তো বিএনপি যে 16টা বছর এই দেশে থেকে, এই বেগম খালেদা জিয়া এই দেশে থেকে নিজের শত কষ্ট ভোগ করে, কারা ভোগ করে, এবং তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবনযাপন করে এই দলটা যে ঠিক রাখলো, হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা হলো, সেই মামলাগুলো তো কোনো সুরাহা হচ্ছে না। এবং মামলাগুলো আগামী নির্বাচন যখন হবে, প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, আসনে বিএনপির সম্ভাব্য যত প্রার্থী ছিল সকল প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দিয়ে রেখেছিল যাতে তারা ইলেকশনটা না করতে পারে। 2018 এবং 24-এর নির্বাচনের এই ঘটনাগুলো ঘটেছে। এখন যারা সম্ভাব্য প্রার্থী ছিল তারা তো এখনও সম্ভাব্য প্রার্থী, তারা আওয়ামী লীগ নির্বাচনে যাতে নির্বাচন না করতে পারে সে কারণে আওয়ামী লীগ মামলা দিয়েছিল। এখন 6 মাস বা 1 বছর পরে যদি আপনি নির্বাচনটা দেন, তো সেই মামলাগুলো তো পেন্ডিং আছে, সেই মামলার কারণে তারা তো এখনও নির্বাচন করতে পারবে। একই কৌশল হতে পারে, এটা একই কৌশল হতে পারে। তো এখন এইরকম মামলার চাপে রেখে, বিএনপিকে মামলার চাপে রেখে আপনি যদি বিএনপির সাথে বলেন যে আপনি আমার সাথে পথ চলেন, আমি এতদিনে সংস্কার করব, এতদিনে নির্বাচন দেব, সেটা কি সম্ভব? বিএনপি 16টা বছর অপেক্ষা করেছে, 16টা বছর নির্যাতন সহ্য করেছে। বাংলাদেশের রাজনীতিতে গত 16 বছর রাজনৈতিক দলগুলোর উপর যে নির্যাতন হয়েছে, তার 80 ভাগ নির্যাতন হয়েছে বিএনপির উপরে, আর 20 ভাগ নির্যাতন হয়েছে অন্যদের উপরে। এই 80 ভাগ নির্যাতন সহ্য করে তারেক রহমান, বেগম খালেদা জিয়া দলটাকে ঠিক রেখেছিলেন। কিন্তু সেই জায়গায় তাদের চাওয়া পাওয়া থাকবে না নির্বাচনটা দ্রুত হোক, এবং নির্বাচন যত বেশি লেন্দি হবে বিএনপির তত বেশি ক্ষতি হবে।
তার কারণ হচ্ছে নেতাকর্মীদের তো আমি মামলাও সারতে পারছি না, নেতাকর্মীদের কিছু দিতেও পারছি না, নেতাকর্মীরা কত অপেক্ষা করবে? সবারই তো একটা ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে দল ক্ষমতায় আসবে, কিন্তু দল ক্ষমতা 16টা বছর দল ক্ষমতার বাইরে, না বিরোধী দল, না রাজপথে, কোথাও না। তো সেই দলটা যদি নির্বাচন আশা করে, সেই দলটার পক্ষ থেকে যদি নির্বাচনের রোডম্যাপ চায়, সেটা তো অযৌক্তিক কিছু না। রাজনৈতিক দলগুলো, উনি বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে, তো রাজনৈতিক দলগুলো চাচ্ছে। আপনি আল জাজিরাতে বলছেন যে রাজনৈতিক দলগুলো চাইলে আপনি নির্বাচন দিবেন, তো রাজনৈতিক দলগুলো তো আপনারা আগেই রাজনৈতিক দলগুলো চেয়েছে যে আপনি নির্বাচন দেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। এখন সব কিছু যদি অস্পষ্ট রাখেন, একটা সময়ে এই অস্পষ্টতা কিন্তু সারাক্ষণ রাখতে পারবেন না, কোনো না কোনো সময় আপনাকে অস্পষ্টতা কাটাতে হবে। দেশবাসী সেটাই প্রত্যাশা করছে। অনেক ধন্যবাদ। সময়ের আলোটেশনের নাম দেখছিলাম যে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ এখনও অনুপস্থিত। রাষ্ট্র সংস্কার আমাদের তো এই সরকারের প্রথম তো এজেন্ডা ছিল রাষ্ট্র সংস্কার করবেন, তো সেটা তো অনুপস্থিত। এখন রাষ্ট্র সংস্কারের তো বলতেছে অন্য সবগুলো সংস্কার করতে হবে, দেখা নেই। এখন অন্য সবগুলো সংস্কার যদি করে, উনি আল জাজিরাতে প্রফেসর ইউনূস সাহেব একটা কথা বলছিলেন, বিন্দু বিন্দু করে সংস্কার কাজ করতে হবে, বিন্দু বিন্দু শব্দটা উনি ব্যবহার করেছেন। এখন বিন্দু বিন্দু করে যদি আপনি সংস্কার করেন, তো বিন্দু বিন্দু সংস্কার করলে কি আল্লাহ ওনাকে, আমি দোয়া করি ওনাকে আল্লাহ যেন 200 বছর হায়াত দান করেন। 200 বছর হায়াত দান করলেও বাংলাদেশের যে সমস্যা, যেই সংস্কার উনি বিন্দু বিন্দু করে করতে চাচ্ছেন, 200 বছর হায়াত যদি আল্লাহ তাআলা ওনাকে দান করেন, এই 200 বছর সময়ের মধ্যে উনি বাংলাদেশের এই বিন্দু বিন্দু সংস্কার করে সংস্কারগুলো করতে পারবেন কিনা। বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে 16 বছরে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বলেন, সামাজিক প্রতিষ্ঠান বলেন, এমনকি পাড়ার মহল্লার ক্লাব পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং মহল্লায় মহল্লায় বিভিন্ন সেক্টরের মধ্যে যেই কল্যাণ সমৃদ্ধি হোক পাবে, এইগুলো পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন প্রতিটা জায়গায় যদি আপনি সংস্কার করতে শুরু করেন, একদম ধরে ধরে সংস্কার করতে থাকেন, এটা তো সম্ভব না। আপনি অন্তত এই সরকারের পক্ষে সম্ভব না। আর মির্জা ফখরুল সাহেব একটা কথা বলেছেন যে নির্বাচনটা যখন হবে, নির্বাচন হলে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসবে, তখন সকল সমস্যা অর্ধেক এমনি শেষ হয়ে যাবে, বাকি সমস্যাটা নির্বাচিত সরকার করবে। তবে হ্যাঁ, একটা কাজ হতে পারে, যেমন 90-এ 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, সেই রূপরেখার ভিত্তিতে একটা সরকার গঠন হয়েছে এবং পরবর্তী সেই রূপরেখা যদিও শতভাগ বাস্তবায়ন হয় নাই, কিছু তো হয়েছে। নির্বাচিত সরকারের উপর যদি সেই চাপটা থাকে যে আমরা এইটুকুন সংস্কার করে গেলাম, বাকি সংস্কার কিন্তু তোমাকে করতে হবে, এবং সেই অঙ্গীকার যদি নির্বাচিত সরকার দেয়, তবে তো নির্বাচিত সরকারের উপর একটা আস্থা রাখতে হবে। আর পৃথিবীর কোনো দেশই এই জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কিন্তু কোনো সুযোগ নাই। আর বাংলাদেশে তো সেটা নাই। বাংলাদেশের মানুষ সকালে যাকে ফেলতে পারে, বিকালে তাকে মাথায় তুলতে পারে, এরকম কিন্তু ক্যারেক্টার। কারণ আমরা নিজেরা দেখেছি, আপনি তখন মানে সাংঘাতিক রকম দুর্দান্ত যুবক মানুষ, যে লিবারেশনের সময়, আমরা তখন ছোট, লিবারেশনের সময় বহু মানুষ শুনেছি যে শেখ মুজিবের নামে রোজা রেখেছে, বহু মানুষ। কিন্তু 75-এ যখন এই মর্মান্তিক ঘটনাটা ঘটল, বহু মানুষ নাকি শুনেছে ইন্নালিল্লাহ পড়ে নাই। এরকম ঘটনা তো ঘটেছে, যার জন্য রোজা রেখেছে তার মৃত্যুতে ইন্নালিল্লাহ কিন্তু পড়ার লোক পায় নাই। ইভেন তার সব কাছের মানুষরা তাকে নানাভাবে, নানা অপব্যাখ্যায়, অপশব্দে ব্যাখ্যা করেছে। ফেরাউনের হাত থেকে জাতি মুক্তি পেয়েছে, এরকম শব্দও কিন্তু বলা হয়েছে। তো এই দেশের মানুষ কিন্তু সবই করতে পারে। যাদেরকে আজকে মাথায় উঠেছে, তাদেরকে মাথার থেকে ফেলতে খুব বেশি দিন সময় লাগবে না, যদি এইভাবে চলতে থাকে। তবে আমরা প্রত্যাশা করব এই সরকার কোনোভাবেই ব্যর্থ হওয়া চলবে না। এই সরকারকে অবশ্যই সফল হতে হবে, এবং এই সফলতার জন্য নিজেদের কৃতকর্মের উপর নির্ভর করতে হবে, সকলকে নিয়ে কাজ করতে হবে। বিপ্লবী সরকার মুখে বলবেন, আর বিপ্লবের কোনো মেজাজ আপনার সরকারের মধ্যে থাকবে না, সকলকে নিয়ে কাজ করতে পারবেন না, রাজনৈতিক দলগুলোকে কর্নার করে রাখবেন, বিএনপিকে মামলার চাপের মধ্যে রেখে আপনি আগামী নির্বাচনের মানে রোডম্যাপ দিতে দেরি করবেন, এত জটিলতা করে সরকার চালানো যাবে না। সহজ হতে হবে। বাংলাদেশের মানুষ সহজ সরল প্রসেসটা পছন্দ করে, এবং তারা যত বেশি সহজ সরল প্রসেসে যাবে
তাদের জন্য তত মঙ্গল বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।